স্মার্ট ভ্যালুটা গরিবদের হয়, এই কারণেই হয় কারণ কি এরা টাকার ইম্পর্টেন্স বুঝে। কিন্তু খুব দুঃখ লাগে, খুব বাজে লাগে কখন জানো, স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্মটা আমরা পাওয়ার পরে কোন একটা বাইরের মানুষ না বুঝে না জেনে যখন একটা টিপ্পনি দিয়ে দিচ্ছে স্মার্ট ভ্যালুর ব্যাপারে বা স্মার্ট ভ্যালুর ব্যাপারে একটা মন্তব্য করে দিচ্ছে, সে হতে পারে একটা বাইরের প্রফেশনের একটা টপ জায়গার কোন মানুষ। সে যখন একটা বাজে মন্তব্য করে দিল স্মার্ট ভ্যালুর ব্যাপারে, আমরা সেই কথাটাকে গিলি, সেই কথাটাকে বিশ্বাস করি। একটা টাইমের পর হঠাৎ করে আমরা স্মার্ট ভ্যালু করে ছেড়ে বেরিয়ে যাই। একবারের জন্য নিজেকে সেলফ কাউন্সিলিং করি না। একবার সেলফ কাউন্সিলিং অন্তত আমাদের করা উচিত, যে এই মানুষটাকে, এই মানুষটা যেটা বলছে এর আদৌ এই কথাটার সত্যতা আছে কিনা, ওর বক্তব্য কি এখান থেকে হয় না, যদি হয় না এটা সত্যি তাহলে কারুর হতো না, যদি কারুর একজনের হচ্ছে তাহলে সবার হতে পারে। ইয়েস অর নো? এখানে কারুর কথা না আসবে না, এখানে অনেকের হয়েছে, এখানে লাখ লাখ মানুষের হয়েছে। এই ইন্ডাস্ট্রি লাস্ট 25 বছরে হাজার খানার উপরে ব্র্যান্ডেড গাড়ি গিফট দিয়েছে, কিনেছে এখানকার সিনিয়ররা, ভালো ব্যাংক ব্যালেন্স করেছে, ভালো বাংলো করেছে, ভালো ফ্ল্যাট কিনেছে, ভালো বাড়ি করেছে। যাদের এখনো স্মার্ট ভ্যালু করার আগে তোমার সামনে ধোঁয়াশা দেখায়, তুমি ধোঁয়াশা ধোঁয়াশা দেখতে পাও, স্মার্ট ভ্যালুটা আদেও ভালো প্ল্যাটফর্ম না খারাপ প্ল্যাটফর্ম, আদেও এই কোম্পানিটা চলবে কি চলবে না। আমার মনে হয় খুব একটা, যদি আমি ভুল না করছি, তোমাদের ম্যাচুরিটির অভাব আছে বস। আগে যেই প্ল্যাটফর্ম 25টা বছর সাকসেসফুল চলে গেছে, একজনও এখনো ক্লেম করতে পারবে না আমি উইকের মধ্যে পেমেন্ট পাইনি, কেউ বলতে পারবে না এখনো পর্যন্ত। এই 25 বছরের হিস্ট্রিতে স্মার্ট ভ্যালুকে কেউ ব্লেম দিতে পারবে না স্মার্ট ভ্যালু আমার চেক আটকে দিয়েছে, আমাকে চেক দেয়নি। লকডাউনের মতো টাফ একটা সিচুয়েশন, টাফ একটা সময়ে গভর্নমেন্ট চাকরি যারা করতো তাদেরও স্যালারি আটকানো হয়েছিল, প্রাইভেট সেক্টর থেকে চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল। সেই টাফ সিচুয়েশনে আমাদের ইন্ডাস্ট্রি বোনাস, যেটাকে বোনাস বলে, যেটা 3 মাস আগে আগে পরে পরে দেবার এখন দেয়, আগে দিতে হচ্ছে বছরে 2 বার। লকডাউন যখন ছিল, ইয়ার এন্ডিং যখন হয়নি, লোকে তো সাধারণত ইয়ার এন্ডিং হওয়ার পরে বোনাস দেয়, আমাদের ইন্ডাস্ট্রি ইয়ার এন্ডিং হওয়ার আগে বোনাস দিয়ে দিয়েছিল। তাহলে এখানে আর প্রুভের কোনো জায়গা নেই, এখানে আর বাজে মন্তব্য করার জায়গা নেই। যারা বাজে মন্তব্য করছে তারা করতে পারে চাইলে, তাদের মুখ আছে, তাদের ব্রেন আছে, তারা কি বলবে তাদের বক্তব্য। আমি তোমাকে একটা গল্প শোনাবো, রিয়েল, শুনবে? শুনবে না পড়ে পড়ে বলবো? পড়ে পড়ে বলি, তাহলে মিস্টেক হবে না, যেহেতু রিয়েল বললাম। দেখানো যাবে? লাইটটা একটু অফ হলে ভালো হয়। ইনি কে? শুধু স্বামী বিবেকানন্দ? লেজেন্ড, মহাপুরুষ, তাই তো? আমি যদি ভুল না হয় ইনি মহাপুরুষ, মনীষী। আজকে ভারতবর্ষে লোকে, ভারতবর্ষে টাটাকে নিয়ে যে মাতামাতিটা করে, কেন করে জানো? টাটা বাইরে বিজনেস করতে চলে যাচ্ছিল, জামশেদজি টাটা, রতন টাটার আমি কথা বলছি না, জামশেদজি টাটা বাইরে বিজনেস করতে চলে যাচ্ছিল। এনার সাথে জামশেদজি টাটার একটা জাহাজে মিট হয়, আমি যতখানি পড়েছিলাম, কোন একটা মানে ইয়ে পড়েছিলাম, কোটেশন।
স্বামী বিবেকানন্দ জামশেদজি টাটাকে বলেছিল ভারতবর্ষে বিজনেস করতে, ভারতের মানুষের জন্য বিজনেস করতে। তারপর কিন্তু টাটা ভারতে বিজনেস করে আজকে এত বড় একটা এম্পায়ার। কে বলেছিল? আজকে ভারতবর্ষে 67% টাকা যে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের ভারতকে দেয়, তাহলে কার জন্য? টাটা তো অবশ্যই টাটা দিচ্ছে, টাটার জন্য একটা বিগ হ্যান্ড হওয়া উচিত। কিন্তু ইনি যদি সাজেশনই না দিত, টাটা কি এখানে বিজনেস করতো? তাহলে এনার জন্য কতটা বিগ হ্যান্ড হওয়া উচিত? এবার তাহলে একটু পড়া যাক প্রথম থেকে। কি লেখা আছে? স্বামীজির মহাপ্রয়াণ হয় 39 বছর বয়সে, 1902 সালে। 39 বছর মানে আমার 30 বছর বয়স। অনেকে এজ জানতো না, আমার আজকে জেনে গেল। আমার 30 ইয়ার্স ওল্ড। আমার থেকে 9 বছর যখন বেশি বয়স, তখন কিন্তু উনি সমাধি মারা যান। আজকে এই মার্কেটে যদি সোসাইটিতে তুমি সমাজে যাও, তুমি 39 বছরের মানুষ দেখতে পাও, হ্যাঁ কিনা? তার মানে 39 বছরের মানুষগুলোকে দেখলে তোমার কি মনে হয় এরা লাইফে কিছু করতে পেরেছে? কেন কিছু করতে পারেনি? কেন কিছু করতে পারেনি? কারণ এরা ভাবেনি কিছু করতে হবে। এরা দেশের জন্য ভাবেনি, এনি ভেবেছে। এবার এনার পুরোটা যদি কোটেশনটা পড়ো, 39 বছর বয়সে 1902 সালে উনি মারা যান। বেলুর মঠে তখন রাত 9:10। মানে যখন মারা যায় তখন টাইম কত? 9:10। তখন বেলুর মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না। মানে একটা টাইম ছিল বেলুর, যেটাকে বেলুর বলা হয়, এই যে বালি বেলুর হয় আছে না, আশা করি গেছো দক্ষিণেশ্বরের জায়গাটায়, ওর ওই পাশে গঙ্গার পার করলেই বেলুর, আশা করি গেছো, না গেলে একবার যেও। পুরো গ্রাম ছিল, এখন সেটা শহর। এইবার কি বলছে? বিদ্যুৎ ছিল না, কিন্তু টেলিফোন ছিল, তবুও কোনো সংবাদ মাধ্যম আসেনি। টেলিফোনের মাধ্যমে জানানো হয়েছিল, কিন্তু কোনো সংবাদ মাধ্যম আসেনি। এবার তুমি বলে তখন হয়তো স্বামীজিকে কেউ চিনতো না আজকের মতো। ভুল। শিকাগোতে গিয়ে যখন স্পিচ দিয়েছিল, তখন আমেরিকা স্বামীজির সামনে নত হয়েছিল। আর তখনকার ডেটে, আজকের ডেটেও আমেরিকা হচ্ছে সুপ্রিম, তখনকার ডেটেও আমেরিকা সুপ্রিম, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। মাথায় রাখবে, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেই দেশগুলো আছে, সেই দেশ যেটাকে মান্যতা দিয়ে দেয়, পুরো পৃথিবী সে তাকে মান্যতা দেয়। তার মানে মান্যতা দিয়েছিল স্বামীজিকে। কিন্তু ভারতের সাংবাদিক পত্র বা যারা সংবাদ মাধ্যম ছিল, তারা তখন কিন্তু কেউ আসেনি। ইনি তখন কিন্তু ফেমাসই ছিল। নেক্সট কত গাড়ি বললাম? আসেনি। এবং পরের দিন বাংলাদেশের কোন কাগজেই বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, দাদা বাংলাদেশ কেন বলছে? উনি তো ভারতে ছিল। তখন ভারত ভাগই হয়। এটা তো 1902 সালের কথা বলা হচ্ছে। তখন ভারত ভাগ হয়নি, তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক ছিল। তার জন্য এটা দেখবে, ওই জন্য ওই বাংলাদেশকে পূর্ব বাংলাদেশ বলে, আমাদেরটা পশ্চিমবঙ্গ বলে। বোঝা গেছে? নেক্সট, বোরিং লাগছে কি? ইনফরমেশন নাও, লাইফে তোমার থেকে যাবে একটাই জিনিস, নলেজ। নলেজ তোমাকে সালা টাকা দেবে। বোঝা গেল কথাটা? ইয়েস। নেক্সট, তাহলে কি বললে? বাংলাদেশের কোন কাগজে বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি। এমনকি কোন রাষ্ট্র নেতা বা কোন বিখ্যাত বাঙালি কোন শোক জ্ঞাপনও করেননি। তারপর লেখাটা দেখো, ভাবতে পারেন, মানে ভাবা যায় যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। আজকে যেরকম বিরাট কোহলি ভারতকে রিপ্রেজেন্ট করে, ধোনিকে রিপ্রেজেন্ট করে, ধোনি রিপ্রেজেন্ট করে তো দেশকে, সচিন রিপ্রেজেন্ট করে দেশকে।
এদেরকে নিয়ে কত মাতামাতি। এই যে কালকে মনে ধোনির জন্মদিন গেল, আমার ধোনির সাথে তো কোনো শত্রুতা নেই, ধোনিও আমাকে চেনে না, আমিও ধোনিকে চিনি না পার্সোনালি, খেলোয়াড় হিসাবেই চিনি। তাহলে ধোনিকে নিয়ে দেখবো মাতামাতি আছে, কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে কিন্তু কোনো মাতামাতি ছিল না। তখনকার কথা বলছে, কোন রাষ্ট্র নেতাও আসেনি বা কোনো বাঙালি বিখ্যাত মানুষও আসেনি। স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন। এবার মেন প্রশ্ন আসে, আমরা যেই জিনিসটা দিয়ে বিশাল লেভেলে দৌড়ে বেড়াই সেটা কি? অপমান। আমাকে কেন বললো, আমাকে অপমান করেছে, আমাকে রেসপেক্ট দেয়নি, করি আমরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করি, ভাবি তুমি আমি এই মানুষটার কাছে কিছু, হ্যাঁ কিচ্ছু না। যেখানে এইটুখানি বয়সে শিকাগোকে নত করে দিয়েছে, আমেরিকাকে নত করে দিয়েছে, সেই মানুষটাকে অপমান পেতে হতো, হতো কি হতো না? কি লিখছে স্বামীজি? তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন, উপেক্ষিত হয়েছেন বারবার। পিতার মৃত্যুর পর স্বজ্ঞাতির সঙ্গে কোর্ট কাচারি করতে হয়েছে তাকে, বহুবার হাজিরা দিয়েছেন কাঠগড়ায়, মানে কোর্টে যেতে হয়েছে। জ্ঞাতি গোষ্ঠী মানে কি? রিলেটিভ। কি নিয়ে প্রবলেম? সম্পত্তি নিয়ে প্রবলেম। তার মানে প্রবলেম শুধু আমাদের লাইফে আছে না, এনার লাইফেও আছে। নেক্সট, নিদারুণ দরিদ্রের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজে বেরুতেন। তখনকার ভাষাটা একটু সাধু ভাষা টাইপের ছিল, তাই লিখেছে বেরুতেন, মানে বেরাতো। কোথায় বেরাতো? চাকরির খোঁজে। এটা কিন্তু প্রথম লাইফের কথা বলা হচ্ছে, যখন তার বাবা মারা যায়। একটা ভালো ফ্যামিলি, বা বাবা মনে ব্যারিস্টার ছিল কিছু একটা, আমি যতখানি মনে পড়ে আমার। তাহলে কি বলছে, ভালো করে পড়ো। বেরাতেন, দিনের পর দিন মাকে বলতেন, মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব। প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই, কিন্তু ভাই ও বোন নিয়ে 5টা পেটের খাবার কিভাবে জুটবে। তাহলে স্বামীজির একটা টাইম আসলো, প্রচুর গরিব ছিল, হয়ে গেছিল। আমরা রুমে যখন খেতে পাই না, তখন মাকে কাঁদতে কাঁদতে অনেক সময় ন্যাকামি করে বলি, আমার রুমে না মা কিচ্ছু খেতে দিচ্ছে না। এটাকে দায়িত্ববোধ বলে না, দায়িত্ববোধ এটাকে বলে। কি বলছে দেখো ভালো করে, আবার পড়ছি। দিনের পর দিন মাকে বলতেন, মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব। প্রায় দিনই দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই, কিন্তু ভাই ও বোন নিয়ে 5টা পেটের খাবার কিভাবে জুটবে, এটা ভেবে মিথ্যে কথা বলতো বন্ধুর বাড়িতে খেতে যাবো। নেক্সট, মুদির দোকানে ধার করে মাকে 1-2 দিনের চাল ডাল দিয়ে মাকে বলতেন, আমার রান্না করো না মা। দিন 2 বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, কিন্তু কোথায় নেমন্তন্ন, মানে কোশ্চেন মার্ক, মিথ্যে কথা তো যেহেতু বলেছে, কোথায় নেমন্তন্ন? কোনো নেমন্তন্ন না, কিন্তু মিথ্যে কথা বলে বাড়িতে চাল ডাল 2 দিনেরটা দিয়ে নিজেদেরকে বলতো রান্না করে খেয়ে নাও। তাহলে স্ট্রাগল না স্ট্রাগল? কাকে করতে হচ্ছে? এবার প্রশ্ন হচ্ছে কাকে করতে হচ্ছে? নর্মাল কোন ব্যক্তি? মোস্ট ট্যালেন্টেড, লেজেন্ড। ট্যালেন্টেড বলা ভুলে যাবে, মোস্ট লেজেন্ড। তুই বলবে লেজেন্ড দাদা কিভাবে? লেজেন্ড কিভাবে মানে? আমরা বই পড়ে 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 সারা বছর পড়ে মুখস্থ করতে পারি না। বই, কোন বই এরকম পেজ উল্টাতো, শুধু ব্রেনে কপি হয়ে যেত ডিটো, এরকম একটা ঘটনায় পড়ে বলছি, এখনই বলে দেবো। এটা হয়ে যাক, এটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনাহারে আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্র। আবার লেখা আছে, ভাবা যায় কথাটা বলতে পারলাম, হ্যাঁ কি না? তাহলে স্বামী বিবেকানন্দকে ম্যাক্সিমাম দিন অনাহারে মানে খালি পেটে কাটাতে হতো। নেক্সট পেজ,
চরম দরিদ্রের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন, মানে চরম দরিদ্রের মধ্যে সারা জীবন টেনে নিয়ে গেছে। আমরা ভাবি শুধু আমাদের জীবনেই দরিদ্রতা, আমাদেরই ভগবান পরীক্ষা নিচ্ছে, আমাদেরই স্ট্রাগল, আমাদেরই দুঃখ, আমাদেরই লাইফে কষ্ট। স্বামীজির লাইফেও কষ্ট ছিল। আমি এখানে কোনো শাহরুখ খান, বিরাট কোহলির কথা এখানে বলছি না। এই যে শাহরুখ খান, বিরাট কোহলি, এরা অনেক বড় মানুষ, কিন্তু এনার কাছে তুচ্ছ। নেক্সট, 20 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে। কত বছর বয়সে? 20 বছর বয়স। যখন আমরা প্রেম করে বেড়াই, যখন আমরা মদ খেয়ে বেড়াই, যখন আমরা সিগারেট টেনে বেড়াই, যখন আমরা ফেসবুক করে বেড়াই, তখন মেট্রোপলিটন বলে একটা স্কুলে শিক্ষকের চাকরি পায়, যার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মশাই নিজে। মানে কে? বিদ্যাসাগরকে আশা করি সবাই চেনো। আর একজন লেজেন্ড, তার হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা। জামাতা মানে আমার ততটা আইডিয়া নেই, কিন্তু আমি যতখানি বুঝতে পেরেছি তার মেয়ের বর হবে, জামাই। আমার এইটুখানি মনে হচ্ছে জামাই, না আবার ভুলে হতে পারে, কিন্তু বিদ্যাসাগরের রিলেটিভ, এইটুখানি তো বুঝেছি। ব্যাস। জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে, মানে স্বামী বিবেকানন্দকে পছন্দ করত না। এবার আসল ঘটনায় আসছে। শ্বশুরকে বলেছে, মানে বিদ্যাসাগরকে, মেয়ের জামাই, ঠিকই বলেছে। শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধে, শ্বশুরকে বলে, মানে শ্বশুরকে, বিদ্যাসাগরকে ওর জামাতা ওর নামে মিথ্যে কিছু অপবাদ দিয়েছে। অপবাদগুলো কি? খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে। বিবেকানন্দর মতো মানুষের ওপর ব্লেম দিচ্ছে কি ইনি খারাপ পড়ায়। আমরা অনেকে বলি দাদা আমার সাথে পলিটিক্স হয়েছে, পলিটিক্স বলি, আমরা বলি তো, স্বামী বিবেকানন্দের সাথে হয়েছে। নেক্সট, কোথায় গেল? হ্যাঁ, বিদ্যালয় থেকে তাড়িয়েছে বিবেকানন্দ, অথচ তার জ্ঞান, বুদ্ধি, উৎপত্তি তর্কাদিত তিত, অন্তত সেই সময়েও। বুঝে নাও, মানে ওর জ্ঞান বুদ্ধি অনেক, এটাই বোঝাতে চাইছে। আবার বেকার বিবেকানন্দ, মানে বিবেকানন্দ শিক্ষকের চাকরি চলে গেছে যখন, আবার বেকার, মানে স্ট্রাগল চলছে। বিদেশেও তার নামে এক বাঙালি গুরু প্রচার করেন। বিবেকানন্দ বেশ কয়েকটি বউ ও 10-12 ছেলে কুলের পিতাও, এক আস্ত ভণ্ড জুয়াখোর। মানে স্বামী বিবেকানন্দের মতো মানুষকেও পলিটিক্সের শিকার হতে হয়েছে। কি বলেছে? ক্যারেক্টারলেস। কি বলেছে? জুয়াখোর। কাকে বলেছে? বিদ্যাসাগরকে। নেক্সট, দেশে ও বিদেশে অর্ধপেটে বা অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে। চিঠিতে লিখেছেন, কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয়েছে আজই হয়তো মরে যাব। মানে যেহেতু খাচ্ছে না, খেতে পাচ্ছে না, মানে সেদিনই হয়, অনেক সময় এটা ভেবেছে আজকেই হয়তো আমার লাস্ট দিন। নেক্সট, জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, বলেছি আমার ভয় নেই, নেই মৃত্যু, নেই ক্ষুধা, নেই পিপাসাবিহীন। আমি পিপাসাবিহীন, জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে। সেলফ কাউন্সেলিং। আমাদের যখন 20টা ইনভাইটিং করে একটাও এসটিপি আসে না, আমরা নিস্তেজ হয়ে পড়ি। যখন আমাদের ফলো আপ হয় আর ডিডি ওঠে না, আমরা তখন ভেঙে পড়ি। যখন সিনিয়র বকছে তখন মাইন্ডে আসে এবার বিজনেসটা ছেড়ে দেবো। যখন 2 বছর হয়ে যায়
পিন পাই না, তখনও মাইন্ডে হাতে বিদ্যুৎ ছেড়ে দেবো। ইয়েস ইয়েস, খেতে কিন্তু ঠিক পাচ্ছি আমরা, কিন্তু আমরা কুইট করে যার মাইন্ডসেট নিই। এখানে কি বলছে, কোথায় গেল রে? কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয়েছে আজই হয়তো মরে যাব, জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, বলেছি আমার ভয় নেই, নেই মৃত্যু, নেই ক্ষুধা, আমি পিপাসাবিহীন, জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে। মানে জগৎকে, মানে সুপ্রিমকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, আমাকে ধ্বংস কেউ করতে পারবে না আমি যতক্ষণ না চাই। এটাকে রিয়েল মোটিভেট বলে। নেক্সট, এটাই তো নেক্সট পেজ। অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতায় এলে তাকে সম্বর্ধনা দিতে বা সম্বর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত বাঙালি, নামগুলো বলেনি এখানে। মানে যখন শিকাগো থেকে চলে এসছে তখন সবাই তো সম্মান দিতে আসবে, রেকগনাইজ করতে আসবে, কেউ আসেনি তখনকার দিনের বাঙালি, বিখ্যাত বাঙালিরা আসেনি। নেক্সট, আমরা অনেক সময় রেকগনিশন পাই না, ধরো 10টা ডিডি উঠেছে আমার, আমরা আশা করে বসে আছি আমাকে কে রেকগনাইজ করবে, আমাকে সিনিয়ররা ভালো বলবে কি বলবে না, কিন্তু ইনি কারণ রেকগনিশনের আশায় বসে ছিল না, কেউ করতেও আসে। নেক্সট, তারপরে কোথায় গেল? শেষে প্যারীচাঁদ মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন ব্রাহ্মণ নয় বিবেকানন্দ, ও কায়েত, তাই সন্ন্যাসী হতে পারে না, আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। মানে ওকে সন্ন্যাসী বলে মেনে নিচ্ছে না, ওকে সম্মানটা ওইভাবে জানায়নি। 1998 সাল, 1898, বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত, আর বাঙালিরাও মানে মোটিভেট হয়ে গেছে, ওর ফ্যান হয়ে গেছে। সেই বছর অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান, চেম্বার 2 সদর স্ট্রিট, মানে এদিকেই হবে কলকাতায়, কলকাতার জাদুঘরের পাশে, মানে ধর্মতলার ওখানে পাশের রাস্তা। রোগী বিবেকানন্দকে দেখে সেই সময় 40 টাকা ও ওষুধের জন্য 10 টাকা, মানে আজ 2021 সালে, নেক্সট পেজ, টাকা ওষুধের জন্য 10 টাকা, মানে 2021 সালে 16,000 টাকা নিলেন। মানে তখনকার দিনের 10 টাকা, আজকের ডেটের কত? ওষুধ বাবদ 16,000 টাকা নিলেন। বিবিধ রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে বেলুড় মঠের জন্য তোলা অর্থ তাকে স্বামী ব্রহ্মানন্দ, এই টাকা বিখ্যাত বাঙালি, মানে হয়তো দিয়েছিল, ডক্টর রসিকলালকে দিয়েছিলেন, মানে স্বামীজির বদলে বেলুড়ের তখন যে সন্ন্যাসী ছিল সে টাকাটা দিয়েছিল, কারণ কি সন্ন্যাসীর কাছে মানে স্বামীজির তখন দরিদ্র, টাকা ছিল না। আরো আছে, বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই, বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই। সবার মৃত্যুর ফটো থাকে তো, আমরা দেখবো আমাদের ঠাকুমা মারা গেলেও মৃত্যুর একটা ফটো তুলে রাখি, তখন কিন্তু বিখ্যাত তাও ফটো নেই, এটাকেই বলে অপমান। নেক্সট, এমনকি বীর পুরুষের কোনো ডেথ সার্টিফিকেটেও কিন্তু নেই, কিন্তু সেই সময় বালি বেলুর মিউনিসিপ্যালিটি ছিল, মানে আমাদের এখানে পৌরসভা যেরকম, বালি বেলুরেও তখন মিউনিসিপ্যালিটি ছিল, মানে উন্নত ছিল, কিন্তু ডেথ সার্টিফিকেট দেয়নি। এবার নেক্সট পয়েন্টে আসছি। আর এই মিউনিসিপ্যালিটি বেলুর মঠে প্রমোদ কর বা ট্যাক্সও ধার্য করেছিল, বেলুরকে ট্যাক্সও নিত। নেক্সট, বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক, আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো বিচিত্র আনন্দ বা বিবিকা আনন্দ, মহিলা বধূ নিয়ে আনন্দ ধাম। এই ছিল তৎকালীন মুষ্টিমেয় বাঙালিদের মনোবৃত্তি। অনেকে এই কথাটার মানে কি, মানে তখন বেলুরকে কি বলা হতো, কি বলা হতো? মেয়েদের আড্ডাখানা। আমি আমার ভাষায় বলছি যে এখানে মেয়ে নিয়ে ফুর্তি করা হয়,
দেখবে বাইরে থেকে স্মার্ট ভ্যালু ট্রেনিং সেশনটাকে এরকমই অনেক টাইপের কথা বলে। আমাদের অফিসটাকে ওরকম চোখেই দেখে। তার মানে আমি অত বড় মাপের মানুষ না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, বিবেকানন্দ আমাদের থেকে তো অনেক অনেক বেশি স্ট্রাগল করেছে। বিবেকানন্দকেও যদি, স্বামী বিবেকানন্দকে যদি এইসব কথা শুনতে হয়েছে, আমাদেরকেও লোকে একটু চিটিংবাজ বলে, আমাদেরকেও লোকে উল্টো পাল্টা গালিগালিজ দেয়, হ্যাঁ কি না? আমরা গায়ে নিয়ে, স্বামী বিবেকানন্দ গায়ে নেয়নি। আমি এটা পড়াচ্ছি এই কারণে, আমরা অনেক সময় ভাবি দাদারা হয়তো নিজের মতো বানিয়ে কথা বলে, এটা তো আর বানানো কথা না, এটা নেওয়া বই থেকে, তাই বানিয়ে বানিয়ে বলছি না। আমরা হয়তো ভাবি যে আমাদের লাইফে সবথেকে বেশি কষ্ট, এনার লাইফে কষ্ট আছে কি নেই তোমরা বলো? আমাদেরকে লোক উল্টো পাল্টা বলছে, আমরা ভাবি এত ভালো তো কাজ করি দাদা, তাও তো লোকে উল্টো পাল্টা বলে, আরে ইনিও তো ভালো কাজ করেছিল, এনাকেও তো উল্টো পাল্টা শুনতে হয়েছিল। কি বলছে নেক্সট? সাধে কি শেষ সময়ে বলে গিয়েছিলেন, একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল। মানে বিবেকানন্দকে কে বুঝতে পারবে? আর একটা বিবেকানন্দ। এই সোসাইটির লোক বুঝতে পারবে না, এই সোসাইটির লোক বিবেকানন্দ না। আজকে আমরা যদি এই কথাগুলো বুঝতে পারি, আমরা তাহলে কারা? আর একটা বিবেকানন্দ। আমরা ভাবি আমাদের লাইফে যত টাইপের স্ট্রাগল, আমাদেরকে লোকে গালাগালি দিচ্ছে, আমাদেরকে লোকে অপমান করে, আমাদেরকে লোকে চিটিংবাজ বলে। আরে চিটিংবাজ কোথায় করলাম ভাই? একবার সেলফ কাউন্সিলিং করো। কাউকে কম্পিউটার শিখতে বলাটা পাপ, কাউকে হেলথ ঠিক রাখতে বলছি এটা পাপ। পাপ কোনটা? স্বপ্ন দেখতে বলছি এটা পাপ, নেশা করতে বারণ করছি এটা পাপ। পাপ কোনটা? আমরা করলাম কি? আমরা করলাম এটা, আমরা যদি আজকে মদের থেকে বসে মদ বিক্রি করতাম নুনির বদলে, আমরা শালা হিরো। যেহেতু বিষের বদলে অমৃত বিক্রি করি, এর জন্য আমরা ভিলেন। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? আমরা যদি শিক্ষার জায়গায় ড্রাগস বিক্রি করতাম, লোককে ড্রাগস খাওয়া শেখাতাম কম্পিউটার শেখানোর বদলে, তাহলে আমরা তো হিরো, তাহলে আমাদেরকে কিছু বলতো না। যদি আমি সিগারেট খাচ্ছি, তুই একটা মার, আরে ভাই কিছু হয় না, এইটা বলে মোটিভেট করতাম, তাহলে তো আমরা হিরো। অজয় দেবগন, বলিউডের শাহরুখ খান, তারপরে আরো কে কে গুটকার অ্যাডি দিচ্ছে, তাদেরকে লোক খালা কিছু বলছে না। আমরা কম্পিউটারের কথা বলছি, হেলথের কথা বলছি, যত টাইপের বাজে মন্তব্য আমাদেরকে। প্রবলেম ওদের না, প্রবলেম আমাদের। লোকে তাকে শোনায় যে কান পেতে শোনে। লোকে বিশ্বজিৎ ঘোষকে শোনাতে আসে না, আমি পেছন খুলে রেখে দেব। লোক আমাদের শোনায় না, লোক প্রশান্ত মন্ডলকে শোনাতে আসে না, লোক অসিত সরকারকে শোনাতে আসে না, লোক সজল পালকে শোনাতে আসে না, লোক শিপনকে শোনাতে আসে না, শোনাতে আসে না জগন্নাথকে, শোনাতে আসে না মারুফকে, শোনাতে আসে না অমিতকে, শোনাতে আসে না অভিজিৎকে, এদেরকে শোনাতে আসে না। কাকে শোনাতে আসে? যারা শোনে। শোনে কারা? যারা শুনতে চায়। শুনতে কারা চায়? যাদের ভেতরে ডাউট আছে। ডাউট কাদের ভেতরে আছে? ডাউট কাদের ভেতরে আছে? যাদের ম্যাচুরিটি নেই। তুমি বলবে শোনা পাপ? শোনা পাপ না, সেটা প্রোটেস্ট না করা পাপ। তোমাকে যখন কেউ চিটিংবাজ বলছে, তুমি ভাই ভেঙে পড়ার জায়গায় তোমার তো ওকে ভাঙা উচিত। আমি বলছি না দুনিয়ার সাথে লড়তে যাও, আমি বলছি না ওই মানুষটার সাথে মারাপিট করো, ওকে
গালিগালাজ করো, আরে নিজের সাথে মারাপিট করো। তোমার যে ভেতরের যে একটা শয়তান ব্রেন আছে, ওই ব্রেনটাকে মারতে বলছে, যে তোমাকে ডিস্ট্রাক্ট করছে, যে তোমাকে ডিমোটিভেট করছে, যে তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তাকে তো একটু মারা উচিত। উচিত কি উচিত না? স্বামী বিবেকানন্দ মেরেছে, হ্যাঁ, জয় ব্রহ্ম বলে উঠে গেছে, বলছে নেই ক্ষুধা, আমার জগতের কোনো ক্ষমতা নেই আমাকে ধ্বংস করবে, এটাকে বলে মার। কাকে মেরেছে? স্বামী বিবেকানন্দের ভেতরের ওই শয়তান ব্রেনটাকে। আমরা মারতে পারি না, আমরা হেরে যাই। আমরা তাহলে হেরে যাই, আমরা নিজের ওই অহংকার, ওই বাজে, ওই নোংরা ব্রেনটাকে মারতে পারছি না। যতদিন না মারতে পারবো ততদিন সালা গরিবই থাকবো, ততদিন সালা এখানেই পড়ে থাকবো। ট্রেনটাকে কবে ঘৃণা করবে সেটা ডিসাইড করো। লোকাল ট্রেনটাকে কবে ঘৃণা করা চালু করবে এটা ডিসাইড করো। লোকাল বাসটাকে কবে ঘৃণা করা চালু করবে এটা ডিসাইড করো। আমরা ডিসাইড করতে পারছি না। আমরা এগুলোকে ভালোবেসে ফেলেছি, আঁকড়ে ধরে আছি। আমার ভালো লাগে না। কালকে আমি প্রশান্তর সঙ্গে সিটি সেন্টার 2 গেছিলাম। সিটি সেন্টার থেকে আসার ওলা করে আসছি, গাড়ি নিয়ে যাইনি। বিরাটিতে যখন নামলাম, ওই বিরাটির পাশ থেকেই আমাদের অটো যায়, অটোতে উঠলাম। লোকাল ট্রেনটা দেখে, ভিড় দেখে, তখনই কিছুক্ষণ আগে সাকসেস নিয়ে কথা হচ্ছিল। আমি ওকে বললাম, প্রশান্তকে, ভাই আমার কাছে একটাই সাকসেস, লোকাল ট্রেনে উঠতে হয় না, এটাও শালা ভগবানের বরদান, এটাও আমার কাছে সাকসেস। লোকাল বাসে উঠতে হয় না, এটাও আমার কাছে সাকসেস। আমার মাকে লোকের বাড়িতে 54 বছর বয়সে লোকের বাড়িতে বাসন মাজতে যেতে হয় না, এটাও আমার কাছে সাকসেস। আমার বাবাকে, যার 64 বছর বয়স, প্রভাত ঘোষকে কোন লোকের কাছে রিস্কাওয়ালা শুনতে হয় না, 2 টাকার জন্য থাপ্পড় খেতে হয় না, এটাও আমার কাছে সাকসেস। আমরা সব সাকসেস। আমি স্মার্টওয়েলের কাছে কৃতজ্ঞ, মন থেকে কৃতজ্ঞ। কেন? আমার মতো একটা বেকার পাতি, কোনো কিচ্ছু নেই, না আছে ট্যালেন্ট, না আছে ডিগ্রি, না আছে কমিউনিকেশন, কিছু নেই, এই ছেলেটার বাড়িতে 1 কোটি টাকার মার্সিডিজ এনে দিয়েছে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটটা। এটাও আমি স্মার্ট ভ্যালুর কাছে কৃতজ্ঞ। অনেকে বলে কি দেয় স্মার্ট ভ্যালু, কি দেয় না স্মার্ট ভ্যালু, কি দেয় না। তুমি কি চাইতে পারো? এখানে নেশার জিনিস পাবে না, এখানে বাজে কথা পাবে না, এটা আমাদের সবই দেয়। একটা নেতা নিজের সিটের জন্য তারা বাবা মাকে, নিজের মা বোনকে ছাড়েন, বিক্রি করে দিতে পারে। ওই শিক্ষা এখানে দেয় না ভাই। আজকে অনেকের কাছে মনে হতে পারে, দাদা মানে 5টা বছর দেব, তারপর যদি লাইফে কিছু করতে না পারি, তুমি আর এই ভাবনাই তোমাকে মেরে দেবে, এই ভাবনাটাই তোমাকে মারবে। তোমাকে বাইরের কোনো মানুষ মারতে পারবে না, তোমার এই ভাবনাই তোমাকে মেরে শেষ করে দেবে। তোমার জায়গায় আমি থাকলে আমি 5 বছরে কি করে করব আমি সেটা ভাবতাম। আর তোমরা অনেকে ভাবো 5 বছরের মধ্যে যদি না হয়, কেন যদি না হয় এটা ভাবছো ভাই? মাধ্যমিক পরীক্ষার আগে তো এটা ভাবোনি যদি ফেল করে যাই। জোরে জোরে বাইক চালানোর সময় তো যদি এটা ভাবো না যদি পড়ে মরে যাই। সুইমিং করার সময় তো এটা ভাবিনি যদি জলে ডুবে মরে যাই। ট্রেনে ঝোলার সময় তো এটা ভাবো না যদি বাই চান্স হাত কোচকে পড়ে যাই রেল লাইনে। হেডফোন কানে গজার সময় তো ভাবো না যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সালা যেখানে ভাবার সেখানে ভাবে না, যেখানে ভাবা উচিত না সেখানে নেগেটিভ ভেবে বসে আছে। হ্যাঁ, ভুল বলছি কিছু? ঠিক বলছি কথা বলো, একটাও কথা বলো না তুমি মিথ্যে কথা বলছো, অবাস্তব কথা বলছো। কোনো অবাস্তব কথা বলছি না। হতে পারে কথাগুলো পড়া, হতে পারে বোরিং লাগছে, আমি আজকে ওই জোশে ট্রেনিং দেওয়ার জন্য আসিনি। আমার মনে হচ্ছে এগুলো বোঝা উচিত একটা অ্যাসোসিয়েটের, কেন স্মার্ট ভ্যালু করবে।
কেন স্মার্ট ভ্যালুতে 5টা বছর থাকা উচিত, কেন 10টা বছর থাকা উচিত, কেন লাইফ টাইম থাকবো না? শাহরুখ খান যখন বলিউডে এসছে তখন 3 বছর ট্রাই করবো, 5 বছর ট্রাই করবো, এটা ভেবে বলিউডে পা রাখেনি। অরিজিৎ সিং যখন বলিউডে এসছে ও গান করার আগে এটা ভাবতো না, দেখি 3 বছর করে বলিউডে, দেখি 4 বছর করে গান করে, দেখি যদি হয় থাকবো, নাহলে অন্য কিছু করবো। এটা অরিজিৎ সিং ভাবিনি। ওর কাছে একটাই প্রফেশন, ও যদি যদি নাও কামায় স্মার্ট ভ্যালু করবে। অনির্বাণ ভট্টাচার্য পুরো কারেন্ট খবর দিচ্ছে একটা। অনির্বাণ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় লেগে গেছে একটা কথায়, একটা ইন্টারভিউতে। অনির্বাণ ভট্টাচার্য কে? টলিউডের বলতে পারো টপ মোস্ট অ্যাক্টর বাঙালিদের মধ্যে। অনেক বই আছে, ব্যোমকেশ বক্সী অনেক টাইপের বই করেছে, ভালো ভালো বই করেছে। এই অনির্বাণ ভট্টাচার্য বলছে, আমি মনে হয় অনির্বাণ ভট্টাচার্য টাইটেলটা আমার ডাউট আছে। এই অনির্বাণ ভট্টাচার্য ইন্টারভিউতে বলছে ও রঘু ডাকাত বলে একটা বই ওর শুটিং লাস্ট করেছে, 6 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, এখনো আমাকে টলিউডের কোনো ডিরেক্টর কোনোভাবে ডাক পড়েনি আমার। ও বলছে 3 মাস হলে, 2 মাস হলে, 1 মাস হলে মানায়, 6টা মাস হতে চললো আমাকে কেউ ডাকছে না, মানে আমাকে বয়কট করে দিচ্ছে, মানে আমাকে টলিউড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি অ্যাক্টিং তো ছাড়বো না, আমার ভেতরে তো অ্যাক্টিং আছে, আমি অ্যাক্টিং এর পোকা, আমি বাড়িতে বসে অ্যাক্টিং করবো, কিন্তু অ্যাক্টিং আমি ছাড়বো না, আমার প্রফেশনকে আমি ছাড়বো না। তাহলে ভাবো, অনেকে বলে ট্যালেন্ট থাকলেই সাকসেস হয়। অনির্বাণ ভট্টাচার্যের ট্যালেন্ট নেই, ভয়ানক অ্যাক্টর ভাই। একটা বই দেখলে তোমার মনে হবে দেব জিৎ এরা কিচ্ছু না সামনে, এরা অ্যাক্টিংই পারে না, ওর সামনে অ্যাক্টারই না। ওই অ্যাক্টার, জাত অ্যাক্টার, দেখেই বোঝে থিয়েটার বিয়েটার করতো। ওই অ্যাক্টার, ওকে সারা সাইড করে দিচ্ছে পলিটিক্স, কম্পিটিশন মার্কেটে। এটা কম্পিটিশন। আমাদের এখানে তোমাদের কে সরাই বলো তো? তুমি যদি এই মাসে ডিডি না দিতে পারো, তোমাকে কে সরাবে? তোমার ফলো আপটা কেউ করে দিচ্ছে, তোমার এসটিপিটা কেউ করে দিচ্ছে। তুমি যদি, তোমার যদি নো হচ্ছে, তোমার কাঁধে হাত দিয়ে চা খাওয়াতে খাওয়াতে তোমাকে এটা বোঝায় যে কোনো টেনশন নেই, সবার হয়েছে, আমারও হয়েছে, তোমারও হবে। তুমি যদি এই পৃথিবীতে, এই পুরো ব্রহ্মাণ্ডে এরকম একটাও মানুষ পেয়ে গেছো না যে তোমার ঘাড়ে হাত দিয়ে বলছে কোনো টেনশন নেই, আছি তো আমি, তুমি ভাববা তুমি ভগবান পেয়ে গেছো। ভগবান, এই কথাটা বলা থাকে না মানুষ মার্কেটে। আমি ক্লিয়ার করতে পারছি না, কথাগুলো ঢুকছে না ব্রেনে, বাস্তব কথা বলছি আমি। তোমার স্মার্ট ভ্যালুটা হচ্ছে না, তুমি ভাবছো এটা, তাই হচ্ছে না। ভোট ইয়ে আছে, এটা কি শেষ? লাস্ট বলে দিয়েছি যা বলার, আর নেই কিছু, সরিয়ে দাও। অনেকের মতে এই যে প্রবলেম কোথায়, অনেকের মতে, অনেকের এই বিজনেসে কোথায় একটা ফালতু ব্রেন কাজ করে, ফালতু ব্রেন নাই, বোর্ডে দেখাবো এটা। আমার কথাগুলো এতক্ষণ বোঝা গেল আমি কি বলতে চাইলাম? আমি আর একটা অঙ্ক দেখাবো।